সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে হচ্ছে একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। অ্যাসাইনমেন্ট 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়ে হয়তো অনেক কিছুই তোমরা জেনে গিয়েছো। তারপরেও অনেকে ফোন করছো বিভিন্ন বিষয় নিয়ে। আমি বেশ কিছু বিষয় তোমাদেরকে সুস্পষ্ট করার জন্য এই ক্লাসটা নিচ্ছি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, অনেকেই হয়তো কনসার্ন না, তারা জিজ্ঞেস করছে স্যার প্রশ্ন কোথায় পাবো। আমার মনে হয় 90-95% ছেলেমেয়েরা জেনে গেছে যে কোথা থেকে প্রশ্নটা পাবা। অ্যাসাইনমেন্ট। তো তোমাদের ইতিহাস বিভাগের ইতিহাস বিষয়ে তোমাদের 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে, তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছো। অ্যাসাইনমেন্ট নম্বর 1, অ্যাসাইনমেন্ট নম্বর 2। তো মাওসির ওয়েবসাইট থেকে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলি পেতে পারো। তা আমাদের কলেজ ওয়েবসাইটেও এই অ্যাসাইনমেন্টগুলি দেওয়া হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা নিশ্চয়ই হয়তো জেনে গেছে, নোটিশ বোর্ডে, আমাদের কলেজের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। তারপরেও আমি কলেজ ওয়েবসাইটের ঠিকানাটা বলছি, www.rgccr.gov.bd/নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে তোমরা দেখে নেবে। তো তোমরা প্রথম অ্যাসাইনমেন্ট তোমাদের 16 নম্বরের এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 20 নম্বরের। যেটা বলবো তোমরা একটু ভালোভাবে শোনার চেষ্টা করবে। প্রথম অ্যাসাইনমেন্ট হলো প্রথম পত্র থেকে এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে দ্বিতীয় পত্র থেকে। তো তোমরা অ্যাসাইনমেন্টটা অবশ্যই A4 কাগজে লিখবা এবং সেই কাগজটার যদি থিকনেস যদি ভালো থাকে তাহলে অবশ্যই 2 পৃষ্ঠায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে তোমরা অবশ্যই খেয়াল করবা যে এটা মানে লেখা দেখা যাচ্ছে কিনা। তোমরা একটা জিনিস ভালোভাবে মনে রাখবে যে তোমাদের যেহেতু পরীক্ষা হবে না ফাইনালি, হয়তো এই অ্যাসাইনমেন্টের উপরেই তোমাদের পরীক্ষার রেজাল্ট নির্ধারণ হবে। কাজেই এই অ্যাসাইনমেন্টের গুরুত্ব কিন্তু অনেক। যারা অ্যাসাইনমেন্ট জমা দেবে না তারা কিন্তু কাউন্টিংয়ে আসবে না। তার মানে প্রত্যেকটা স্টুডেন্টকেই এই অ্যাসাইনমেন্টে তোমাদের অংশগ্রহণ করতে হবে। তো যাই হোক, অ্যাসাইনমেন্টের কভার ফটো নিয়ে তোমরা অনেকেই, কভার পেজ নিয়ে অনেকেই তোমরা অনেক কথাই জিজ্ঞেস করেছো। তো এখানে জাস্ট 3টা কভার পেজের 3টা পার্ট আছে। 3টা পার্টের প্রথম পার্টটা তোমরা খেয়াল রাখবা, দ্বিতীয় পার্ট আমাদের যারা আমরা মূল্যায়ন করব, এবং তৃতীয় পার্ট হচ্ছে বোর্ড মূল্যায়ন করবে। প্রথম পার্টে তোমরা প্রথমেই দেখবা যে শিক্ষা বোর্ডের নাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর, তোমরা স্বাভাবিকভাবে দিনাজপুরের। পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, অবশ্যই ইংরেজিতে লিখবা এবং ক্যাপিটাল লেটারে লিখবা। তারপর আছে পরীক্ষার্থীর পিতার নাম, সেটাও যথাযথভাবে তোমরা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবা, এবং পরীক্ষার্থীর মাতার নাম। এই 3টা জিনিস। এবং আরেকটা আছে বিষয় কোড ও বিষয়ের নাম। বিষয় কোড তোমরা জানো, প্রথম পত্র মানে অ্যাসাইনমেন্ট নম্বর 1-এর বিষয় কোড হচ্ছে 304, আর বিষয়ের নাম ইতিহাস। আর দ্বিতীয় পত্রের বিষয় কোড হচ্ছে তোমরা জানো 305। এটা তোমরা সুন্দরভাবে লিখবা। আরেকটা এখানে পয়েন্ট আছে, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে লিখতে হবে অবশ্যই। ক্রমিক নম্বর মানে অ্যাসাইনমেন্ট নম্বর 1। এবং অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, ধরো প্রথম অ্যাসাইনমেন্ট নাম্বার 1, সেখানে দেওয়া আছে তোমাদের খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের প্রকৃতি এবং 1940 সালের লাহোর প্রস্তাব ও এর বৈশিষ্ট্য নিরূপণ। এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই তো হলো মোটামুটি কভার পেজে এর বেশি আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখতে হবে ইংরেজিতে, সব কিছুই তোমরা ইংরেজিতে লিখবা। তাহলে কভার পেজ নিয়ে আর কোনো তোমাদের অস্পষ্টতা থাকার কথা না। তোমরা কভার পেজটা এইভাবে অ্যাসাইন্ড একটা কভার পেজ আছে, যেটা তোমরা কম্পিউটার থেকে কলেজ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। অথবা যদি মনে করো যে তোমরা এটা লিখবে না, তোমরা স্কেলিং করে সুন্দরভাবে নিজের হাতে লিখেও এগুলি করতে পারবে। ওকে, আমরা মূল আলোচনায় আসি।
অ্যাসাইনমেন্ট নাম্বার 1। আমি আগেই বলেছি যে অ্যাসাইনমেন্ট প্রথম পত্র থেকে তোমাদের যে দেওয়া আছে সেটা হলো 16 নম্বরের পরীক্ষা। আমি অ্যাসাইনমেন্টের শিরোনামটা তোমাদের অলরেডি বলেই দিয়েছি। সেখানে কিছু নির্দেশনা আছে তোমাদের কিভাবে লিখতে হবে। ধরো এখানে যে অ্যাসাইনমেন্টের যে বিষয়টা আছে সেটা খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের প্রকৃতি। এখানে নির্দেশনা আছে এইভাবে যে তোমরা যদি খেলাফত আন্দোলনের প্রকৃতি পুরোপুরিভাবে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে সেখানে 4 নম্বর দেওয়া হবে। এবং খিলাফত আন্দোলনের প্রকৃতি অধিকাংশই যদি সঠিকভাবে ব্যাখ্যা করো, মানে বেশিরভাগ, তাহলে ইউ উইল গেট 3। অ্যান্ড খিলাফত আন্দোলনের প্রকৃতি আংশিকভাবে যদি ব্যাখ্যা করো, আংশিক এবং সঠিকভাবে যদি ব্যাখ্যা করো তাহলে তোমরা 2 পাবা। আর এখানে যে নির্দেশনাটা আছে যে খিলাফত আন্দোলনের প্রকৃতি সঠিকভাবে ব্যাখ্যা না করা, মানে আমি তো মূল্যায়ন করবো ইতিহাস অংশটা, যদি সঠিকভাবে এই খিলাফত আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা না করতে পারো তাহলে ইউ উইল গেট অনলি সিম্পল 1। এরকম 4টা সেগমেন্ট করা আছে, ক, খ, গ, ঘ। এই নির্দেশনাগুলি অনুযায়ী তোমরা যথাযথভাবে উত্তর রেডি করবে এবং সেই অনুযায়ী আমি যদি ভালো হয় 4, তারপরে যে প্রকৃতি যেভাবে নির্ধারণ করা আছে, নির্দেশনা যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী যদি না হয় তাহলে 3, তারপরে 2 অনুযায়ী যদি হয় তাহলে 2, 1 অনুযায়ী হলে 1। এটা মনে রাখবা। প্রথম অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে তোমার 16। এইভাবে তোমরা অ্যাসাইনমেন্ট রেডি করবা। এবার আসি 2 নম্বর অ্যাসাইনমেন্ট। 2 নম্বর অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা জেনে থাকবে যে ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কার মূল্যায়ন। এখানেও বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে, শিখনফল দেওয়া আছে, নির্দেশক। এখানে যেহেতু তোমাদের এই অ্যাসাইনমেন্টের বরাদ্দকৃত নম্বর হচ্ছে তোমার 20, এই 20টাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, ক, খ, গ, ঘ, ঙ। এই ক, খ, গ, ঘ, ঙ এর মধ্যে ক, যেমন এর আগে যেটা বললাম নির্দেশনা অনুযায়ী, ক এর নির্দেশনা আছে প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। প্রাক বিপ্লব মানে বিপ্লব পূর্ববর্তী, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটা যদি তোমরা, এখানে নির্দেশনা আছে যে 4 নাম্বার পেতে হলে তোমাকে প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সঠিক বর্ণনা করতে হবে। এখানে তোমাদের আর একটু বলে রাখি যে আসলে এখানে একটা আমাদের ক্লজ আছে, নির্দেশনা আছে যে আমি প্রথম পরীক্ষক হিসেবে আমি তোমাদের খাতা দেখব। যদি তোমাদের অ্যান্সারগুলিতে তোমার কোনো গাইড বই বা কোনো ইন্টারনেট থেকে সরাসরি তোমরা লিখো তাহলে সেগুলি কিন্তু নোটেট করা হবে এবং সেগুলির ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নম্বর খুব বেশি দেওয়া হবে না। তোমাদের মধ্যে নিজস্ব কিছু স্বকীয়তা থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে। তুমি জিনিসটার সম্পর্কে বুঝেছো কি না এটা তোমাদের অ্যান্সারেই কিন্তু বোঝা যাবে। গদ বাঁধা কিছু অ্যান্সার কোনো গাইড বই থেকে সরাসরি লিখা, কোনো বই থেকে লিখা, এটা কিন্তু তোমরা ধরা পড়বে, এটা তোমরা করবে না। তো যাই হোক, 4 নম্বর পেতে হলে তোমাদের প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর যদি পাওয়ার যোগ্যতা তোমার পেতে হয় তাহলে তুমি যদি এভাবে লিখো, যেমন রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা অধিকাংশই সঠিক বর্ণনা করেছে, অধিকাংশ, ম্যাক্সিমাম যে নির্দেশনাটা দেওয়া আছে কয়ে, অধিকাংশ যদি লেখো তাহলে 3, আর বর্ণনা যদি আংশিক হয় তাহলে 2, আর বর্ণনা যথাযথ না হলে, কোনো ধরনের কোনো মানে এক্স্যাক্ট যদি না হয় তাহলে ইউ উইল গেট অনলি 1। ঠিক এইভাবে ক, খ, গ, ঘ, ঙ এই 5টা সেগমেন্ট করা আছে। যেমন খটাও আবার একটু বলে দিচ্ছি তোমাদের। খয়ে বলা হচ্ছে যে বিপ্লবের ঘটনা প্রবাহ। এখানে 4 নম্বর পেতে হলে যে নির্দেশনাটা আছে স্পেসিফিক, বিপ্লবের ঘটনা প্রবাহে রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা চিহ্নিত করে বর্ণনা করলে, তোমাদের স্পষ্ট করে, তোমাদের একদম মানে নির্দেশনাটা খুবই স্পষ্ট, এখানে না বোঝার একেবারেই কিছু নেই।
3 নাম্বারের জন্য যেটা উপযুক্ত তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে যে বিপ্লবের ঘটনা প্রবাহে রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা আংশিক, যদি তোমরা স্পষ্ট করো আংশিকভাবে তাহলে ইউ উইল গেট 3। আরেকটা ক্ষয়ে বলা হয়েছে যে রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো একটি অবস্থা চিহ্নিত করলে, ধরো নির্দেশনা আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা, সেখানে যদি তোমরা শুধুমাত্র অর্থনৈতিক অবস্থাটা লিখো তাহলে ইউ উইল গেট অনলি 2। আর একেবারেই যদি কোনো কিছু চিহ্নিত না করো তাহলে ইউ উইল গেট অনলি 1। এইভাবে 5টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। 20 নম্বর, তোমাদের মনে রাখতে হবে যে অ্যাসাইনমেন্ট যেহেতু তোমরা প্রশ্ন যেহেতু তোমরা পেয়ে গেলা, তোমার অ্যাসাইনমেন্টের তোমাদের মানে খাতার চেহারা থাকতে হবে খুব ভালো, লেখা খুবই স্পষ্ট থাকতে হবে। যেখানে বলা হচ্ছে যে 1 পৃষ্ঠায় লিখতে, 1 পৃষ্ঠায় লিখলে ভালো, কিন্তু সেক্ষেত্রে পেজের সংখ্যা বেশি লাগবে। তো তোমরা যদি কম্পারেটিভলি একটু মোটা পেজ ইউজ করো তাহলে হয়তো 1 পৃষ্ঠার লেখা আরেক পৃষ্ঠাকে মানে নষ্ট করবে না। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই পেপারটা উপযুক্ত কিনা। যদি মনে করো যে এই মোটা পেপারটা খুবই উপযুক্ত তাহলে 2 পৃষ্ঠাই লিখতে পারো। এই ধরনের কোনো মানে বাধ্যবাধকতা নেই যে এক পাশেই তোমাদেরকে লিখতে হবে। আর লেখাটা যথাযথ সম্ভব সুন্দর করার চেষ্টা করবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে আমি যেটা মূল্যায়ন করব সেটা কিন্তু আবার রি-এক্সামিন হবে বোর্ড কর্তৃক, এটা মাথায় রাখতে হবে। আর সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে প্রত্যেককেই এনশিওর করতে হবে। কেউ যদি মনে করো যে স্যার আমি অসুস্থ ছিলাম, আমি চিটাগাং ছিলাম, আমি ঢাকায় ছিলাম, আমি একটা চাকরি করি, আমি সিলেটে ছিলাম বা আমি খুলনায় ছিলাম, নো, কোনো এক্সকিউজ গ্রহণযোগ্য হবে না। এ ধরনের এক্সকিউজ দিলে তাহলে যদি সরকার বাহাদুর তোমাদের এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই যদি রেজাল্ট প্রস্তুত করে তাহলে কিন্তু তোমরা তোমরা অংশগ্রহণকারী পরীক্ষার্থী হিসেবে বিবেচিত হবে না, তার মানে তোমরা ফেল করবে। আমি তোমাদের আরেকটা বিষয়ে একটু তোমাদের আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের প্রত্যেককেই 30 জনের দায়িত্ব দিয়েছেন, যারা তারা যেন মাইনিউটলি অ্যাসাইনমেন্টগুলি কলেজে জমা দেওয়া। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আরেকটা তোমাদের এনশিওরিংয়ের জন্য 100% এনশিওরিংয়ের জন্য অ্যাসাইনমেন্ট যদি তোমরা সশরীরে এসে কলেজে আমাদের অফিসে জমা দাও তাহলে তো 100% এনশিওর হয়ে গেল। আর যদি একান্তই যার সেই মহা বিপদে আছে, চিটাগাঙে আছে, সিলেট আর খুলনা চাকরি করে, কোনোভাবেই আসতে পারতেছে না, কাউকে দিয়েও যদি না পাঠাতে পারো তাহলে একটা বিকল্প বুদ্ধি যেটা আছে সেটা হচ্ছে যে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে পাঠাতে পারো। তারপরেও কিন্তু সেটা রিস্ক থেকে যায়, সেটা আর সত্যিকার অর্থেই কলেজে পৌঁছালো কিনা সেটা তোমরা যেভাবেই হোক তোমরা এনশিওর করো। তার মানে এনশিওর না করলে তুমি পরীক্ষার্থী হিসেবে কিন্তু বিবেচনা হবে না। কাজেই আমার মনে হয় ফাইনালি তোমাদের সশরীরে নিজে হোক বা কাউকে দিয়ে হোক, কোনো আত্মীয় স্বজনকে দিয়ে হোক, কোনো বন্ধুবান্ধবকে দিয়ে হোক, তার অ্যাসাইনমেন্টটা সরাসরি কলেজে জমা দেওয়াটাই সবচাইতে বেটার। তো আমাদের প্রত্যেক শিক্ষককে যে 30 জনের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে যে 30 জনের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাদেরকে জ্ঞাতার্থে একটু বলি যে ক্লাস রোল নাম্বার যার 2151 2151 থেকে 2180 আমি সবার নাম বলবো না। 2151-এর নাম হচ্ছে মোহাম্মদ গোলাম রাব্বানি এবং 2180 শান্ত হোসেন। এই 2151 থেকে 2180 এই রোল নম্বরধারীরা আমার সাথে তোমরা যোগাযোগ করবে। তোমাদের অ্যাসাইনমেন্টের ফার্দার কোনো বিষয়ে কোনো অস্পষ্টতা থাকলে আমি সেগুলি স্পষ্টীকরণের তোমাদের ব্যবস্থা করব। আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে আমার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমাদের এই বিষয়ে আরও বক্তব্য যদি থাকে, কখনো কোনো স্পষ্টীকরণের বিষয়ে যদি আরও কোনো ভিডিও তোমাদের আমার করতে হয় তাহলে করব, এবং তোমাদের সাথে
বিভিন্ন বিভিন্ন রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করব। তোমরা আমার ব্যক্তিগত নাম্বার এই 30 জন, বিশেষ করে এই 30 জন আমার ব্যক্তিগত নাম্বারে ফোন করে যে কোনো বিষয়ে, বিশেষ করে অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানার কোনো থাকলে তোমরা জানবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো। অ্যাসাইনমেন্টটা খুব মনোযোগের সহিত দিবে, তো কারণ এই অ্যাসাইনমেন্টের উপরেই তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা তোমরা কীরকম করলে সেটার উপর বিবেচনায় আনবে সরকার বাহাদুর। কাজে এই অ্যাসাইনমেন্টকে গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে। খাতাটা খুব সুন্দর করে তৈরি করে কলেজে পৌঁছায় দেবে। তোমাদের সফলতা কামনা করছি। আর প্যান্ডেমিক যদি ইনশাল্লাহ ভালো হয়ে যায় তাহলে তোমাদের সাথে হয়তো কোনো সময় দেখা হয়ে যাবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।